সরকারের এটা একটা আমি জানি না কেন এই কাজটা ওনারা করলেন। 9% যখন ছিল তখন অনেক লোক 9% অনেক ব্যাঙ্কগুলো সব 9% কম্পালসারিলি 9%-এর উপরে নিতে পারতো না। কিন্তু যখন সরকার আপনার শুরু করলো সঞ্চয়পত্র বিক্রি করা, সঞ্চয়পত্র বিক্রি করতে গিয়ে ওনারা ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিল সঞ্চয়পত্রে। তা আমি তো বেশি লাভ যেখানে সেখানেই ইনভেস্টমেন্ট করব। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যারা ব্যবসা করে না, যারা রিটায়ার্ড পারসন, যারা পায়, পেনশন পায়, আর যাদের সামান্য রুজি আছে সেটা দিয়ে তারা চলে, সেগুলা ইনভেস্টমেন্ট করে কোথায়? এফডিআরে করতে গেলে যদি রেট অফ ইন্টারেস্ট কম পায়, এই দিক দিয়ে আবার সঞ্চয়পত্রে ইন্টারেস্টটা বেশি, তাহলে মানুষ কি করে? বাংলাদেশ ব্যাংকে গিয়ে সঞ্চয়পত্র কিনে মার্কেট থেকে টাকা শর্ট হয়ে যায় এবং বাংলাদেশ ব্যাংকে গিয়ে টাকা জমা হয়ে যায়। অর্থাৎ সারপ্লাস মানিটা আমার রুলিংয়ের মধ্যে থাকে না তখন। তো সেই জন্যই আমি বলবো যে এই রেট অফ ইন্টারেস্টও আমাদের একটা ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে, আর সরকারকে সঞ্চয়পত্রের রেটটা কমায় দিতে হবে। এত বেশি সঞ্চয়পত্রের রেট থাকলে তখন মানুষ আর ব্যাংকে টাকা ডিপোজিট রাখবে না, মানুষ অটোমেটিক্যালি সঞ্চয়পত্রের দিকে চলে যাবে। আপনি দেখবেন অনেককে জিজ্ঞেস করেন, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই বলবে আমি তো সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছি, আমি তো এখন আর ব্যাংকে এফডিআর রাখি না। এটার আরও একটা কারণ আছে, সেটা হলো ব্যাংকগুলো যে আস্তে আস্তে দেউলিয়া হয়ে গেছে, তাতে করে মানুষের অনেকের টাকা ফেরত দেয়নি। এই সংখ্যা তো অনেকগুলো ইনভেস্টমেন্ট আমাদের এই সঞ্চয়পত্রে চলে গেছে। তো ইকোনমিকে যদি আরও স্টেবল করতে হয়, সেখানে এই সঞ্চয়পত্রের রেট কমায়া দেশে এফডিআরের রেট বাড়াইতে হবে। এফডিআরের রেট বাড়ানোর সাথে সাথে এখানে ডিপোজিট মার্কেটে সার্কুলেশনে টাকা আসবে এবং তাতে করে আমাদের এই বেচা কিনা, ইম্পোর্ট এক্সপোর্ট সব কিছুতে একটু ফ্লেক্সিবিলিটি আসবে, আমরা সহজ সরলভাবে করতে পারবো।